Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিটিজেন ভিউজের নাগরিক সংলাপে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিশেষ পর্বের শিরোনাম জুলাই ঘোষণা এবং প্রত্যাশা ও প্রাপ্তি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে 2024 সালের জুলাই একটি যুগান্তকারী ঘটনা, এটা আমরা সবাই জানি। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান, গণঅভ্যুত্থানের বিজয় এবং নতুন রাজনৈতিক পথচলার সূচনা। এই জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে হাজার হাজার বছর। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের পিছনে একটি লুকানো অর্থ রয়েছে, যেটা হলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সেই প্রেক্ষিতে গত 5ই আগস্ট 2025 বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন এবং একটি জনসভার মাধ্যমে, লোক সমাগমের মাধ্যমে, আমরা জানি বিশেষ করে সংসদ ভবনের সামনে উন্মুক্ত জায়গাতে উনি এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন। আজ আমরা আলোচনা করব এই ঘোষণাপত্রের প্রেক্ষাপট, এর বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সম্ভাবনা। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি যুক্ত আছেন। লন্ডন থেকে যুক্ত হয়েছেন ব্যারিস্টার বদরে আলম দিদার। উনি প্রফেশন একজন লয়ার এবং সদস্য সচিব প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের নিয়মিত আলোচক জনাব মোহাম্মদ মাহবুব হুসাইন। উনি প্যারিস থেকে জয়েন করেছেন, সমন্বয়ক ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আর আমি আপনাদের সঙ্গে আছি রাজা গোলাম রব্বানী। আপনাদের সঙ্গে থাকবো এই আলোচনা শেষ পর্যন্ত। মাহবুব ভাই এবং দিদার ভাই, আপনাদের দুজনকে স্বাগতম। রাজা গোলাম রব্বানী ভাই, আপনাকেও শুভেচ্ছা এবং স্বাগতম, ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মাধ্যমে সিটিজেন্স ভিউজ এর সকল দর্শক শুভাকাঙ্ক্ষীদেরকে আমি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজু ভাই, আপনাকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা এবং আমার সহ আলোচক আমাদের প্রিয় ভাই ব্যারিস্টার বদরুল দিদারকে জানাচ্ছি অভিনন্দন আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং সাথে সেই অনুষ্ঠান যারা দেখছেন দেশে বিদেশে সবাইকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে ব্যারিস্টার দিদার ভাইয়ের কাছে আসতে চাই। জুলাই ঘোষণাপত্রের প্রথম অংশে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধ এবং 7ই নভেম্বরের বিপ্লবের কথা উল্লেখ আছে। আপনার দৃষ্টিতে এই ধারাবাহিক সংগ্রামের সঙ্গে 2024-এর জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কিভাবে সংযুক্ত করা হয়েছে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ রাজা গোলাম রব্বানী। জুলাইয়ের ঘোষণাপত্র একটা দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নের প্রতিফলন। দীর্ঘ একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই পরিবেশ এবং রাজনৈতিক পরিবর্তন পেয়েছি। এই আন্দোলনের পর, অভ্যুত্থানের পর স্বভাবতই সবাই আশাবাদী ছিল একটি প্রোক্লামেশন হবে। সেটা দীর্ঘদিনের দাবি ছিল ছাত্র এবং জনতার। তো ছাত্ররাই দিতে চেয়েছিল, সেটি হয়নি। পরে গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে, কিন্তু গভর্নমেন্ট যথেষ্ট সময় নিয়েছে। সময় নেওয়ার কারণটি ছিল গভর্নমেন্টের পক্ষ থেকে যে সব স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে একটা রাজনৈতিক কনসেনসাসে বা ঐক্যমত্যে এসে এই ঘোষণাটি দেওয়া হবে। সমস্যা হচ্ছে, সবার সাথেই কথা বললো গভর্নমেন্ট, সব রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আমরা যতটুকু মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, তারা খসড়া ঘোষণাপত্রের খসড়া দিয়েছে, আবার নিয়েছে, আবার এটা রিপিট করেছে, অ্যামেন্ডমেন্ট করেছে। সবকিছুর পর 5 আগস্ট 2025-এ সেটি প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে এই ঘোষণাপত্রটি পাঠ করেন। আপনি যেমনটি বলছিলেন, ঐতিহাসিক ধারাবাহিকতা। এখানে আসলে ঐতিহাসিক বর্ণনা যেভাবে এসছে, এটা খুবই কিছুটা একপেশে, কিছুটা আমি বলবো না যে আমাদের ঐতিহাসিক সত্যের অপলাপ, সেটা হয়তো বলা যায় না, কিন্তু
এটা পূর্ণাঙ্গ এবং আপনার কনক্লুসিভ হিস্ট্রির যে বর্ণনা যেভাবে আসা প্রয়োজন কম কথায় সেভাবে হয়তো আসেনি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে উপনিবেশবাদ বিরোধী আন্দোলনের মূল পয়েন্ট, ফোকাল পয়েন্টটা তো ছিল আমাদের স্বাধীনতা 1947-এর। 1947 এই শব্দটি তো সেখানে উল্লেখ নাই। সো আমি মনে করি না যে ঘোষণাপত্রটির ঐতিহাসিক যে ধারাবাহিকতা আপনি যেটাকে রেফার করেছেন এটি খুবই পূর্ণাঙ্গ কোনো ঘোষণা হয়েছে। অনেক ধন্যবাদ দিদার ভাই। আমি মাহবুবের কাছে আসতে চাই ঠিক এই একই প্রশ্নে, পাশাপাশি একটি বিষয় উল্লেখ করতে চাই, সেটা হলো আমাদের বাংলার দীর্ঘ শাসন, দীর্ঘ রাজনৈতিক ইতিহাস এবং আমাদের সাংস্কৃতিক ইতিহাস রয়েছে। সেই রাজা লক্ষণ সেনের পলায়ন থেকে শুরু করে বাংলার সালতানাত শাসনামল, পরবর্তীতে পলাশীর বিপ্লব, পলাশীর যুদ্ধ এবং ইংরেজদের 200 বছরের শাসন, এরপরে আপনার যে সিপাই বিপ্লব, এবং সর্বোপরি এই ভূখণ্ডকে আলাদা একটি রাজনৈতিক ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য 1905 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এবং এই যে আন্দোলনের ধারাবাহিকতাগুলো কিন্তু জুলাই ঘোষণাপত্রে কিন্তু আসে নাই। পাশাপাশি বাংলাদেশ সৃষ্টির পর 1975 সালে 7ই নভেম্বরকে আনা হয়েছে, কিন্তু এই 7ই নভেম্বরের পিছনে যে ঘটনাটি অস্বীকার করার কোনো কায়দা নেই, সেটা হলো 75 সালের 15 আগস্টের বিপ্লব। আপনি এই ঘটনা বলিকে কিভাবে দেখছেন মাহবুব ভাই? ধন্যবাদ রাজা ভাই আপনার এই চমৎকার প্রশ্নের জন্য, এবং এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিদার ভাই তো খুব ভালোই বলেছেন, মানে তার অবজারভেশন দিয়েছেন, সেটা অবশ্যই আমি তার প্রতি সর্বত্র একমত। আমি একটু ভিন্ন অর্থে একটু কিছু কথা বলতে চাই যে জুলাই, এই যে বিপ্লব, এই যে ছাত্ররা জীবন দান করলো, 2000 মানুষের জীবনের মধ্য দিয়ে, বিভিন্ন শ্রেণীর মানুষ জীবন দান করার মধ্য দিয়ে 24-এর 5ই আগস্ট আমরা হাসিনার মতো একটা ফেসিবাদীকে তার মূলোৎপাটন করে, শুধু হাসিনা না, এখানে যারা ভারতীয় হিজমেনিটাকে আমরা একদম পুরো বিদায় করে দিয়েছিলাম। তারপর একটা কথা ছিল যে আমাদের এই জুলাইয়ের বিপ্লবের একটা ঘোষণা আমাদের দরকার, এবং সেটা ছাত্ররা দেওয়ার কথা বলছিলেন, যে উল্লেখ করলেন, যা পরবর্তী পর্যায়ে সরকার দায়িত্ব নিয়ে সময় নিয়েছেন, কালক্ষেপণ করেছেন, তারপরে সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনা করেছেন, মতামত করেছেন, প্রশ্ন দিয়েছেন, তারপরে খসড়া দিয়েছেন, খসড়া চূড়ান্ত করেছেন। কিন্তু যখন এটা ঘোষণা হলো তখন দেখা গেল যে রাজনৈতিক দল, শুধু বিএনপি ছাড়া বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য বড় বড় রাজনৈতিক দল যারা স্টেক হোল্ডার ছিল, ইভেন কি এনসিপি, অর্থাৎ 24-এর যে মূল ছাত্র আন্দোলন যারা করেছেন বা মুভমেন্টটা করেছেন, তারাও এই ঘোষণাপত্রটাকে মানতে পারেনি এবং তারা নানা রকম মত প্রকাশ করেছেন। যদিও তারা বলেছেন যে ঘোষণাপত্র যেহেতু হয়ে গেছে, কিন্তু সনদটার মধ্যে যাতে করে ওগুলো আসে। রাজা ভাই আপনি ঠিকই বলেছেন যে এই ঘোষণার ভিতরে সবচেয়ে যেটা মানে উল্লেখযোগ্য, যে 47-এর আগে তো আমাদের 1905 সালে এই উপমহাদেশ মুসলমানদের মানে চিন্তা চেতনা এবং মুসলমানদের অধিকারের প্রশ্নে একটা সংগঠন হয়েছিল, তার নাম ছিল মুসলিম লীগ। এবং মুসলিম লীগের এই যে ধারাবাহিক ইতিহাসটা, সেই ইতিহাসটা কিন্তু একটা পর্যায়ে 47-এর 14ই আগস্ট পাকিস্তান সৃষ্টির মধ্য দিয়ে আমরা একটা মানে স্বতন্ত্র মুসলিম ভূখণ্ড আমরা দেখলাম এবং আমরা অর্জন করলাম। যদিও সেখানে নানা ধরনের রাজনৈতিক বিতর্ক আছে, তারপরে 71 সালে এসে আমরা আবার বিভাজনের সৃষ্টি হয়েছি, আমরা বিভক্ত হয়েছি, সেটা একটা ভিন্ন আলাপ। কিন্তু তার পরবর্তী পর্যায়ে আপনি 1971 সালের মুক্তিযুদ্ধের পরে যখন কায়েমি শক্তি যা ক্ষমতা নিলেন মুজিবের নেতৃত্বে, এবং তিনি এসে এদেশে মানে ভারতীয় পরামর্শক্রমে এদেশের সংবিধান, এদেশের সবকিছু করলেন, বাকশাল করলেন, রক্ষী বাহিনী করলেন, এবং এই সমস্ত বিষয় যখন গোটা জাতি মানে একদম বেশি উঠছিল, তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, খেতাবপত্র যারা মুক্তিযোদ্ধা, তাদের সমন্বয়ে 15 আগস্টের 75-এ একটা বিপ্লব হয়েছিল। এটা ছিল একদম, ইট ওয়াজ এ, বলবো যে সফল বিপ্লব ছিল, যে বিপ্লবের মধ্য দিয়ে মানে শেখ মুজিবের যে দুঃশাসনের পতন ঘটিয়ে একটি ডেমোক্রেসি অর্থাৎ গণতান্ত্রিক মানে যাত্রা শুরু হয়েছিল। তারপরও 3 মাস পরে একটা ঝামেলা হয়েছিল, তারপরেও কিন্তু দেশের মানুষ সেই 15 আগস্টটা ধারণ করেই কিন্তু 7ই নভেম্বরের বিপ্লবকে তারা আপনার সার্থক করেছে। আমাদের প্রিয়জন, আপনি জানেন যে আমার ওস্তাদ, আপনার ওস্তাদ সাবেক মন্ত্রী মরহুম আনোয়ার জাহিদ, তিনি বলেছিলেন যে যদি 7ই নভেম্বর হয় একটা
গ্রহের মানে নক্ষত্রের নাম বা গ্রহের নাম, তাহলে সেই গ্রহের যে পিছনে যে আলো দিয়েছিল সে আলোর নাম সূর্য, সেই সূর্যের নাম হচ্ছে 15ই আগস্ট। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ঘোষণার ভিতরে 47-এ 14ই আগস্ট, তার পরবর্তী পর্যায়ে আপনার 1900 কি বলে 1857 সালে সিপাহী বিদ্রোহ, এরপর এই 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 বেল্টে নানা রকমের আন্দোলন হয়েছে, তারপরে এই আন্দোলনের ধারাবাহিকতা এখানে উল্লেখ করেনি, এবং সর্বশেষ 47টাকে সে এখানে ইগনোর করেছে, মানে 75-এর 15ই আগস্ট ইগনোর করেছে। শুধু তাই না রাজা ভাই, আপনি দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে মানে সবচেয়ে মারাত্মক যে ঘটনা ছিল সেটা ছিল শাপলার এদেশের মানে আহ আলেম ওলামাদের একটা মুভমেন্ট ছিল, সার্বজনীন মুভমেন্ট, সেই মুভমেন্ট এখানে আনা হয় নাই। তারপরে বিডার হত্যাকাণ্ডের মতো একটা মানে স্পর্শকাতর বিষয়, যার মধ্য দিয়ে হাসিনা তার শক্তিটাকে এখানে স্টাবলিশ করেছিল মানে ভারতের মাধ্যমে, এখানে সেটাও আনা হয় নাই। And this was the mass killing in the history of Bangladesh. Right. Not only history of Bangladesh, this mass killing, the history of the world. রাইট। এবং সব আরেকটা কথা রাজীব এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন 2006 সালে ঢাকার পল্টনে এটা ইতিহাসের একদম নির্মম একটা ঘটনা, যে জামাত ইসলামী এবং মানে এন্টি আওয়ামী লীগ ফোর্সের বিরুদ্ধে মানে বিপক্ষে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে হত্যালীলায় মেতে ছিল, মানে লগি বসে থেকে হত্যা করেছিল, তারপরে তার লাশের ওপর লাফিয়ে লাফিয়ে উল্লাস করেছিল, সেটাকে না আনা হয়নি। এর পরবর্তী পর্যায়ে 2008 সালের আপনার 29 ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছিল, সেটা তো ছিল একটা আপনার ষড়যন্ত্র, সেটাও এখানে আনা হয়নি। তাহলে তার মানে আমি বুঝি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস কাদের পরামর্শে বা কাদের চিন্তা চেতনা বাস্তবায়ন করার জন্য এই ঘোষণাটা দিলেন। এবং আমি পার্সোনালি এই ঘোষণাকে আমি মনে করি যে এক পেশে, এবং এটা এই জাতিসত্তার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র রাজা ভাই। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। আমি দিদার ভাইয়ের কাছে পরবর্তীতে যে বিষয়টা নিয়ে মানে উল্লেখ করতে চাই, সেটা হলো যে ঘোষণাপত্রে বলা হয়েছে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচন ছিল প্রহসন। আইনগত দিক থেকে এই নির্বাচনের অবৈধতা এবং জনগণের ভোটাধিকার হরণের পরিণতি কি হয়েছিল, কি হয়েছে এবং কি হতে পারে পরবর্তীতে এ ধরনের প্রহসনের নির্বাচন যদি আসে। আর পাশাপাশি আরেকটা প্রশ্ন যোগ করতে চাই, সেটা হলো ঘোষণাপত্রে অবৈধ সরকারের পতনের পর গণতান্ত্রিক সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে এই প্রতিশ্রুতি পালন করার জন্য যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, সেই সংস্কার কিন্তু মানে যেহেতুর পরে সেহেতু সেই সংস্কারগুলোর কোনো দিক নির্দেশনা কিন্তু জুলাই ঘোষণাপত্রে আসে নাই। এ ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ কিন্তু আপনার অবজারভেশন কি? থ্যাংক ইউ রাজা গোলাম। আমি আপনার শেষের প্রশ্ন দিয়ে শুরু করছি। নির্বাচনের প্রতিশ্রুতি, জি, নির্বাচনের প্রতিশ্রুতি তো অবশ্যই গভর্নমেন্টের কাছ থেকে সবাই আশা করে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যেটি আপনার 2014, 18 এবং 24 সালের নির্বাচনকে যে কারণে মানুষ প্রত্যাখ্যান করেছে, তার বিপরীতে 1991 সালের মতো একটি নির্বাচন এই সরকার উপহার দিবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সরকারকে শুধুমাত্র ছাত্র জনতা রক্ত দিয়ে শুধুমাত্র নির্বাচনের জন্য কিন্তু তাদের এই ইন্টারিম গভর্নমেন্টের ফরমেশনটা হয় না। তাদের কাছ থেকে অন্যতম প্রত্যাশা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, ফেসিবাদীদের বিচার। বিচার আমরা জানি যে বিচার একটি লম্বা প্রক্রিয়া, এর জন্য সময় লাগে, সাক্ষ্য লাগে, সবকিছু যাতে ডিও প্রসেসে যায়, এর জন্য বিচারিক প্রক্রিয়া সবসময় সময় যাবে। এরপরও আমরা মনে করি বিচার যেভাবে আগাচ্ছে, স্টিল আমরা মনে করি এটা স্লো, এটার গতি আরো বাড়তে পারে। যেমন আরো একটি ট্রাইব্যুনাল হতে পারে, এর মাধ্যমে ফেসিবাদীদের সাথে যারা সম্পৃক্ত ছিল, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং যাদের ইন অ্যাবসেন্সিয়া বা অনুপস্থিতিতে বিচার হচ্ছে, তাদের বিচারের প্রক্রিয়াগুলো আরো আপনার দ্রুত গতিতে বিচার করার জন্য চেষ্টা করা উচিত রাষ্ট্রের পক্ষ থেকে। সংস্কারের প্রশ্নে আপনি দেখেছেন যে আমাদের মধ্যে অনেক ধরনের মতদ্বৈততা আছে। সংস্কারের প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যমত্যে আসতে পারে না। আপনি দেখেছেন যে অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেখানে মোটা দাগে 166টি সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে প্রায় 20টি নিয়ে শেষের দিকে রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে, যেগুলো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হচ্ছিল না, এবং যেগুলো ছিল আপনার মৌলিক বিষয় রাষ্ট্র সংস্কারের, সেগুলো নিয়ে আলোচনা হতে হতে অনেকগুলো বিষয়, প্রায় 8-10টা বিষয় এখনো পর্যন্ত কিন্তু কোনো ঐক্যমত্যে রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে,
জুলাই সনদ এই গভর্নমেন্ট কবে দিবে এবং কিভাবে দিবে এবং সেটির ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে, এটা যদি না হয়, এটা না করে আপনি ফেব্রুয়ারিতে ইলেকশনে চলে গেলেন বা জানুয়ারিতে ইলেকশনে চলে গেলেন, উনি যেভাবে বলছেন যে রমজানের আগে ইলেকশন হবে, প্রধান উপদেষ্টা বলেছেন, তাহলে এই ইলেকশনের কোনো অর্থ থাকে না কিন্তু জাতির কাছে। এখন প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য শেষ করেছে, তাদের মতামত দিয়েছে সংস্কার কমিশনের কাছে, ঐকমত্য কমিশনের কাছে, সেগুলো এখন কম্পাইল হবে, কম্পাইল হয়ে একটা সনদ আকারে আসবে। এই সনদ আমরা কার জন্য রেখে দিব? এটাকে আমরা বাস্তবায়ন করব, এটাকে আমরা আইনের বা সংবিধানের অংশ করব, নাকি আগামী সরকারের জন্য রেখে দিব? এই প্রশ্নটা হচ্ছে গুরুতর এবং সিরিয়াসলি মানে এই প্রশ্নটা ডিল করা উচিত। ঘোষণাপত্র, আমি মনে করি যে ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন 5 তারিখ, সেটা এখনো কোনো প্রোক্লেমেশন না, এটা একটা রাজনৈতিক ডকুমেন্ট হয়ে গেছে, দলিল। এটা কোনো ঘোষণা হয় নাই। আপনার এটাকে যদি সংবিধানের অংশ না করা হয়, সংবিধানের প্রস্তাবনায় অথবা তফসিলে স্থান দেওয়া না হয়, যতক্ষণ স্থান দেওয়া না হচ্ছে, এটা কিন্তু কোনো রাষ্ট্রীয় দলিল না, এটা একটা রাজনৈতিক দলিল হয়। অথবা এতটুকু বলা যায় যে এটাকে আমরা রাষ্ট্রীয় সম্মান দিয়েছি, যেহেতু এটা প্রধান উপদেষ্টা এটা পাঠ করেছেন। কিন্তু কিন্তু এই যতদিন পর্যন্ত proclamation তো- সংবিধানে এটা অ্যাটাচ না হবে, সংবিধানে যেটা সংযুক্তি না হবে, ততদিন পর্যন্ত এটা কিন্তু কিন্তু সংযুক্ত হওয়ার জন্য তো কোনো কথা নাই। ওই ওই প্রস্তাবনাতে আপনি দেখবেন আগামী সরকারের কাছে এটাকে পেশ করা হবে, তারা এটা তফসিলের অন্তর্ভুক্ত করবে। প্রথম কথা হলো তফসিল না, আমি মনে করি এটা প্রোক্লেমেশনে থাকতে হবে। Right. আগে যেমন একটা প্রোক্লেমেশন আছে, জি স্বাধীনতার এটা সেটাকে রিপ্লেস করবে। যদি রিপ্লেস না করে টেকনিক্যাল কারণে বা লিগ্যাল কারণে, এটা অ্যাড হতে পারে, রিপ্লেস অ্যাড হতে পারে, সেটা প্রস্তাবনায় আসতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা আগামী সরকারের কাছে কেন? এটা আপনি এখনই করবেন, প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন, এটা আইনগত ওয়ে কি, প্রসিজার কি? প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে হইতে পারে। এটা কি গণভোট অথবা অধ্যাদেশ, কোনটা হলে? এটা সিম্পলি, আপনি যদি সিম্পলি যান, তাইলে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ দুটাকেই কিন্তু, বিশেষ করে জুলাই ঘোষণাকে আপনি ইজিলি প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের সঙ্গে সংযুক্ত করতে পারেন, করা সম্ভব। অথবা আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করতে পারেন। যেমন আপনি যদি ইতিহাসের পেছনে যান, 69 সালের যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন, এর পরবর্তীতে 70-এর যে নির্বাচন, এই 70-এর নির্বাচনটা হয় কিন্তু লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার আন্ডারে। 70-এর নির্বাচন হলো, 70-এর নির্বাচনের পরে 71-এর আপনার স্বাধীনতা আন্দোলনের পরবর্তীতে ওই 70-এর যারা সংসদ সদস্য ছিল, তারা 72 সালে এসে গণপরিষদে আমাদের সংবিধানকে অনুমোদন করে। তাহলে এই প্রক্রিয়াগুলো তো আছে। আপনি 75 সাল থেকে এই ধরেন প্রায় 78 বা 78 সাল পর্যন্ত, এই সময় তো কোনো পার্লামেন্ট ছিল না। তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজগুলো করেছেন, যে অর্ডারগুলো করেছেন, সেগুলো কিভাবে হয়েছে? সেগুলো অধ্যাদেশের মাধ্যমে হয়েছে। পরবর্তীতে 79 সালের পার্লামেন্টে এসে সেগুলো রেটিফাই বা অনুমোদন হয়েছে। তাহলে আমার প্রশ্ন এবং প্রস্তাবনা এবং ক্লিয়ার বক্তব্য হচ্ছে, এই জুলাই ঘোষণা, এটা এখনো কোনো ঘোষণা হয় নাই, এটা একটা রাজনৈতিক ডকুমেন্ট হয়েছে। এই ঘোষণা যতক্ষণ পর্যন্ত এই গভর্নমেন্ট, নট পরবর্তী গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট এটাকে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে এটা অনতিবিলম্বে সংবিধানে সংযুক্ত করতে হবে। প্লাস আপনি যে প্রশ্নটি করেছেন, জুলাই সনদ যেটা আসবে, সেটাকেও ঈদের অধ্যাদেশের মাধ্যমে অথবা গণভোট হোক, অথবা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোক, গণপরিষদ হোক, যে ফরম্যাটেই হোক না, অথবা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার হোক, যেভাবে হোক না কেন, সেটাকে আইনি বাধ্যবাধকতা দিতে হবে এবং রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। এরপর আপনি ইলেকশনে যাবেন। তাহলে আমাদের যে রক্তদান, ছেলেদের আত্মত্যাগ, শহীদের প্রতি সম্মান জানানো হবে, এবং সেটাই কিন্তু সবার আশা, আকাঙ্ক্ষা এবং স্বপ্ন। আপনার প্রথম প্রশ্নটা আমি ভুলে গেছি এই ফাঁকে। আমার প্রথম প্রশ্নটা ছিল যে যে সংবিধানের যে ঘোষণাপত্রে যেরকম স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে, পাশাপাশি 24-এর গণ আন্দোলনের যে চেতনার কথা বলা হয়েছে, রাষ্ট্র সংস্কার, এর সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের কথা কিন্তু বলা হয় নাই।
হ্যাঁ, এটা সত্য, আপনি সত্যি বলেছেন রাজা গোলাম রব্বানী ভাই। জি আহ, মাহবুব হোসেন ভাই বলেছেন সুনির্দিষ্ট কোনো প্রক্রিয়ার কথা, এটা কিভাবে জি রাষ্ট্র সংস্কার হবে, জি রাজনৈতিক নতুন বন্দোবস্ত কিভাবে হবে, জি যেটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মূল থিম, জি সেটি কিন্তু সুস্পষ্ট প্রতিফলন নাই। রাদার সবসময় একটি কথাই একো করা হচ্ছে, যে এটা আগামী গভর্নমেন্টের কাছে আমরা পেশ করলাম। এখন আগামী গভর্নমেন্ট যদি এটাকে কোনো কারণ, কোনো রাজনৈতিক কারণে অথবা অন্য কোনো পরিবর্তনের কারণে অথবা তাদের মানসিক পরিবর্তনের কারণে অথবা তারা চায় না দেখে এটা যদি না করে, তাহলে আপনি করবেন কি? যেমন এর তো উদাহরণ আছে কি, মাহবুব ভাই অবশ্যই আপনার মনে আছে, আপনি তো স্বৈরাচার বিরোধী আন্দোলনে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন ঢাকা এবং অন্যত্র। তিন জোটের যে রূপরেখা, তিন জোটের রূপরেখা কি সংবিধানের অংশ হয়েছে অথবা আইনের অংশ হয়েছে? তো তিন জোটের রূপরেখা তো সব দল মিলেই কিন্তু মোটামুটি জামাত ইসলামী ছাড়া অন্যান্য সকল জোট এবং দলগুলো মিলেই কিন্তু এই রূপরেখা করেছিল এবং সেই ভিত্তিতে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ক্ষমতা নিয়েছিলেন। কিন্তু তিন জোটের রূপরেখা আজ পর্যন্ত তো বাস্তবায়িত হয় নাই, ম্যাক্সিমাম বিষয়, অল্প কিছু বিষয় ছাড়া। তাহলে এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাকে যদি আগামী সরকার জায়গা মতো রেখে দেয় ফাইলের মধ্যে, তাহলে তো কিছুই করার থাকবে না। এবং এটা হতে পারে, কিন্তু অসম্ভব কিছুই না। জি না অনেক ধন্যবাদ দিদার ভাই, আপনার কাছে আবার আসবো। আমি মহব্বর ভাইয়ের কাছে আসতে চাই যে মহব্বর ভাই, জুলাই ঘোষণাপত্রে দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচারের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। হুম। এবং অর্থনৈতিক খাতে আস্থা ফেরাতে কোন কোন ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেটা কিন্তু স্পষ্ট করা হয় নাই। এবং পাশাপাশি আরেকটা বিষয়, আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যে নতুন প্রজন্মের জন্য মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং রাষ্ট্র গঠনের কতটা চ্যালেঞ্জ এই এই এই- এই এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের কি ধরনের, রাষ্ট্রের কি ধরনের পদক্ষেপ থাকতে পারে, এই দুটো বিষয়ে আপনি একটু ব্যাখ্যা করবেন সংক্ষেপে। রাজু ভাই, আমি যেটা বলতে চাই যে আপনার এই 28টা পয়েন্ট ডক্টর ইউনূস সাহেব উনি এখানে উল্লেখ করেছেন এই ঘোষণাপত্রে। দিদার ভাইয়ের সাথে আমি সর্বদা একমত যে আপনার তিন জোটের যে রূপরেখা সেটা তো আলোর মুখ দেখেই নাই। যেটা এখানে বলা হয়েছে যে তফসিলভুক্ত করা হবে, আরো বছর প্রস্তাবনা যাবে কি না। মোট কথা হচ্ছে যে আপনার ঘোষণাপত্রটা ঘোষণার আগে যেভাবে আলোচনা হয়েছিল, কথাবার্তা হয়েছিল বা খসড়া ফাইনাল করা হয়েছিল, সেগুলো তো সে মানে করে নাই। এখানে কি কারণ করে নাই এটাও আমাদের মানে মনে করি যে রাজনীতিবিদদের উচিত জানা, জানার ব্যাপারে ভয়েস রেজ করা। যে আমাদের স্থায়ী বাংলাদেশের আপনার আইবে আমির ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের উনি কিন্তু সাথে সাথে রিয়েক্ট করেছেন। আমার মনে আছে যে উনি ওখান থেকে নেমে আসার পরে উনি গাড়িতে বসেই সাংবাদিককে করেছেন। কিন্তু অন্য অন্য দলের, বিশেষ করে বিএনপি তো খুব উৎফুল্ল হয়ে গেল। আমি জানি না বিএনপি এখানে কি বুঝছে এখানে বা কি। ইভেন ইভেন এবি পার্টি থেকেও মানে হ্যাঁ, শুধুমাত্র বিএনপি ছাড়া সবাই কিন্তু রিয়েক্ট করেছে, হ্যাঁ। কিন্তু একমাত্র বিএনপি শুধু রিয়েক্ট করে নাই। তো এবার- যাই হোক, আমার কথা হচ্ছে যে রাজা ভাই আপনি বলেছেন যে এখানে দুর্নীতির প্রশ্নে এখানে আহ, আপনার যারা লুটপাট করেছে তাদের বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা হয় নাই, কিন্তু তাদের বিষয়ে কি ধরনের মানে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সেগুলো এখানে। মানে গত 17 বছরের আওয়ামী দুঃশাসন যে শুধুমাত্র আমাদের জীবন কেড়ে নিছে তা তো না, না, সেটা না, আমাদের রাষ্ট্র, আমাদের আমাদের অর্থনীতি রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে ধ্বংস দিচ্ছে। করে দিচ্ছে। সুতরাং এই রাষ্ট্র ব্যবস্থা যাতে পরবর্তীতে কোনো স্বেচ্ছাচারী সরকার কিংবা কোনো সরকার যাতে স্বৈরাচার না হয়ে উঠতে পারে, অর্থ পাচারের বন্ধে কিংবা ব্যাংক খাত, যে কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান, এগুলো যাতে ধ্বংস করতে না পারে এবং তার বিচার, তার প্রক্রিয়া, তার সেটাকে বন্ধ করার জন্য। আমাদের মানে বৃহৎ দলগুলো চাই কিনা সেটা একটা, আমি আমি মনে করি কেমন জানি একটা গুমড়ে অবস্থা হয়ে গেছে। দেখেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় 24-এর পরে যে বিশ্ববিদ্যালয় থেকে আমরা আমাদের ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল এবং এই হাসিনাকে তারা বিদায় করে দিয়েছিল, গতকাল মধ্যরাতে আপনি খেয়াল করছেন নিশ্চয়ই, মধ্যরাতে আপনার ছাত্ররা আবার বেরিয়ে আসছে। এই কালচারটা কিন্তু হ্যাঁ ভালো, প্রতিবাদের কালচার অবশ্যই ভালো, কিন্তু সবসময় প্রতিবাদ করবে এই কালচারটা আমার মনে হয় যে ধারণ করা উচিত না ওর। এবং ছাত্রদের দাবির মুখে হলের রাজনীতি নিষিদ্ধ করা হলো। এখন দেখা যায় রাজা ভাই, দেখেন আজকে সকালে দেখলাম যে ছাত্র শিবিরের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পানি খাওয়ার জন্য ব্যবস্থা করেছিল, এগুলোকে ভেঙে ফেলতেছে। এরা কারা? না, একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে এরা কারা? যে ভাঙছে এরা কারা? যারা ছাত্রলীগের যারা ছেলেরা। যারা গত 15 বছরে হাসিনার হাতকে শক্তিশালী করেছে এবং তারা বিভিন্ন ফরমেশনে নানাভাবে এখানে ফিরে আসছে এবং তারা ছাত্র দলের ঘাড়ে চেপে বসেছে। আপনাকে ছাত্র দলের কমিটিগুলি দেখেন, সেখানে ম্যাক্সিমাম ছাত্রলীগের ছেলেরা এখানে ইন করে ফেলছে। সুতরাং আমরা খুব আতঙ্কিত বিষয়টা নিয়ে, যে সংস্কার
বাস্তবায়ন ছাড়া এবং সমস্ত দলের সমন্বয়ে যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে নির্বাচন তো নির্বাচন তো আমাদের যে যেটা বললেন যে আমরা জীবন দিয়েছি বা গত লড়াই করেছি, এই যে আমি মোহাম্মদ হোসাইন বাংলাদেশের 90 সালে যে মুভমেন্টগুলি করেছি আমরা, বা বিদেশে আসার পর মুভমেন্ট করেছি, কেন করেছি? যে একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের জন্য। কিন্তু শুধু নির্বাচন করে আরেকটা দল ক্ষমতায় আসবে, আর এই যে আজকে ঘোষণাপত্র দেওয়ার এক দায় সারা কাজ করে ফেললাম, এসে ওটাকে ফাইলবন্দি করে রাখবে, এর জন্য কিন্তু লড়াই করা হয় নাই। সুতরাং জুলাই বিপ্লবে যারা ভূমিকা রেখেছেন তাদের ঐক্য দরকার, তাদের মধ্যে এক ধরনের মেলবন্ধন দরকার, যে আমরা অ্যাটলিস্ট হাসিনা বিরোধী মুভমেন্টের সাথে যারা ছিলাম তারা নতুন বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষ করবো না, রাজা ভাই। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। আপনি যেটা বলছেন যে জুলাই ঘোষণাপত্রের পরে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যিনি যে প্রতিক্রিয়া দিছে, প্রতিক্রিয়াটাকে আমাকে খুব আমার কাছে খুব বেশি মানে মানে জ্বলন্ত মনে হয় নাই, স্ট্রং মনে হয় আগুন নাই। মনে হয় নাই, তারপর স্পষ্ট প্রতিক্রিয়া। তারপরে তো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, রাজা ভাই। তো আমার মনে হয় বিশেষ করে আপনি দেখছেন যে ইনকলাব মঞ্চের হাদি সে হাদি, কিন্তু yes. মানে অনেক সুন্দর এবং এটার উপরে অসাধারণ বিবৃতি এবং ব্যাখ্যা দিয়েছে, এবং স্পষ্ট করে উল্লেখ করছে যে জুলাই ঘোষণাপত্রে এখন আসে নাই, কিন্তু পরবর্তীতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি এগুলো কিন্তু অলরেডি হাদি ইভেন কি আপনার এবি পার্টির সম্ভবত ব্যারিস্টার ফুয়াদ ফুয়াদ ভাইও, অসাধারণ কথা বলেছে। হ্যাঁ ফুয়াদ ভাই অনেক অসাধারণ কথা বলেছে। যাই হোক, আমি আপনার কাছে আবার আমি দিদাবার কাছে প্রায় একদম শেষ সেগমেন্টে আসতে চাই। সেটা হলো যে জুলাই ঘোষণাপত্রে আপনার প্রবাসীদের কে তেমনভাবে উল্লেখ করা হয় না, কিন্তু আপনি জানেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে বিশেষ করে গত 24 জুলাই আন্দোলন শুধু না, গত 15 বছর ধরে 16 বছর ধরে এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রবাসীরা কিন্তু একদম মানে নির্ভয়ে বিদেশ থেকে কিন্তু যত ধরনের কর্মকাণ্ড চালানো, যত ধরনের বক্তৃতা বিবৃতি কিংবা এনকারেজ করা দেশের মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, তাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সেই কাজটা কিন্তু গত 15-16 বছর ধরে কিন্তু প্রবাসীরা করেছে। তো জুলাই ঘোষণাপত্রে আপনার আহ, এই প্রবাসীদেরকে কোথাও কিন্তু ভূমিকার কথা সরাসরি উল্লেখ করার নাই। বাস্তবে এই প্রবাসীদের অবদান কিভাবে আপনি মূল্যায়ন করবেন এবং কিভাবে মূল্যায়ন করা উচিত বলে আপনি মনে করেন? দেখেন, এটা আমি বলতাম সুযোগ পেলেই, আপনি যেটা বলেছেন প্রবাসীদের ভূমিকার কথা। 24-এর আন্দোলন কেন, 2009-এ ফেসিবাদে আওয়ামী গভর্নমেন্ট যখন ক্ষমতা নিল বা বিভিন্ন অপকর্ম যখন শুরু করলো আমি রাজনৈতিক সেটা বললাম যে গত 15 বছর 16 বছর ধরে। হ্যাঁ, গত 15-16 বছরে প্রবাসীরা যে আন্দোলন করেছে জি, এবং বিশ্ব পরিমণ্ডলে আমাদের রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের দেশের আইনের শাসন, মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, এবং আন্তর্জাতিক হ্যাঁ, সমর্থন ও লবিং এর কোন ব্যাপারে। গুমের সমস্ত বিষয়গুলো কারা পৌঁছে দিয়েছে সব জায়গায়, সমস্ত ইন্টারন্যাশনাল এরিনাতে সব জায়গায় পৌঁছানো, ডিপ্লোম্যাটদের কাছে পৌঁছানো, সাংবাদিকদের কাছে পৌঁছানো, সমস্ত কাজগুলো, এবং এই যে ডিপ্লোমেসির দ্বিতীয়ালি, এগুলো তো প্রবাসীরাই করেছে। রাইট। এবং সর্বশেষ জুলাইয়ের শেষের দিকে এবং আগস্টের শুরুর দিকে রেমিটেন্স যে আঘাত করা হয়েছে, এরপর তো গভর্নমেন্ট অলমোস্ট কলাপস হয়ে গেছিল শুধু রেমিটেন্সের কারণে। জি, অবদান তো গভর্নমেন্ট অস্বীকার করে না। না না, প্রশ্ন হচ্ছে জায়গা মতো উল্লেখ নাই। জি, অবদান অস্বীকার করা এক জিনিস কিংবা স্বীকার করা এক জিনিস, আর সেটাকে দলিল হিসেবে রাখা একটা জিনিস। দলিল হিসেবে, হ্যাঁ, কোনো স্বীকৃতি তো দেওয়া হলো না। আপনি ঘোষণাপত্রে প্রবাসীদের জন্য একটা শব্দ তো উল্লেখ করা হলো না। আপনি 1068টা শব্দ আছে, একজন সাংবাদিক বিশ্লেষণ করেছেন, 1068 শব্দ, 21 বার যেহেতু 5 বার সেহেতু। এগুলো আপনি জানেন, আইনের বিভিন্ন ড্রাফটিং এর সময় সমস্ত বিষয়গুলো থাকতেই পারে, সমস্যা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি এই ঘোষণাটা হওয়া উচিত ছিল, মাহবুব হোসেন ভাই বলেছেন, এটা তো আসলে একটা পূর্ণাঙ্গ দলিল। তো পূর্ণাঙ্গের মধ্যে তো সবাই আসবে, আপনি প্রয়োজনে আরো 1000 শব্দ বাড়াইলেন, তাতে অসুবিধা নাই তো। না, পূর্ণাঙ্গ হওয়া উচিত। অ্যাটলিস্ট যারা 24-এর আন্দোলনে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এটার প্রতিফলন হওয়াটা উচিত। আপনি হয়তো বলতে পারেন যে সমস্ত রাজনৈতিক দলের প্রত্যেকেরই আলাদা আলাদা কিন্তু রাজনৈতিক ন্যারেটিভ বা বয়ান থাকে, অবশ্যই সমস্ত কিছু হয়তো এখানে ইনক্লুড করা সম্ভব নাও হতে পারে, এটা হইতে পারে। কিন্তু ফর এক্সাম্পল আপনি যেটা এখন ফাইন্ড আউট করলেন, প্রবাসীদের কথা নাই। এবং পাশাপাশি আপনি প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টাও একটু
উল্লেখ করবেন, যেহেতু আপনি প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আপনি কাজ করছেন। সো সেক্ষেত্রে আমি জানতে চাই যে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টা কতটুকু সামনে আসবে বলে আপনি মনে করেন, এবং আদৌ কি প্রবাসীরা ভোট দিতে পারবে কিনা আগামী নির্বাচনে, এই বিষয়টাও। এটা রাজা ভাই আর একটা ডিলেমা। সবসময় গভর্নমেন্ট কি করে জানেন, গভর্নমেন্ট এই নির্বাচন কমিশনের কথা আমি বলতেছি, আগের গুলো বাদ দেন, আগের ওরাও এগুলো বলছে, এখানে আসছে, মিটিং করছে, ভোটার করবে ইত্যাদি নিয়ে মিটিং করে আসে, পয়সা খরচ করে গভর্নমেন্টের, কিন্তু জায়গা মতো গিয়ে কিছু করে না। এই গভর্নমেন্ট ইলেকশন কমিশন বলেছে তারা নীতিগতভাবে একমত, শুরু থেকেই বলতেছে। আপনার ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের ইউকের প্রতিনিধি রিসেন্টলি ইলেকশন কমিশনের সাথে দেখা করেছে। ইলেকশন কমিশন একজন ইলেকশন কমিশনারকে অ্যাসাইন করেছে, সম্ভবত ব্রিগেডিয়ার সানাউল্লাহকে অ্যাসাইন করেছে। ব্রিগেডিয়ার সানাউল্লাহ অত্যন্ত আন্তরিকতার সাথে দীর্ঘ সময় দিয়ে আমাদের ডেলিগেশনের সাথে, আপনি জানেন যে আমাদের ব্যারিস্টার নাজির আহমদ ওখানে গিয়েছিলেন, ওনার নেতৃত্বে একটা টিম দেখা করেছে, প্রায় 3-3.5 ঘন্টা আলাপ করেছে। তো এবং গভর্নমেন্টের কাছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাজেট চাওয়া হয়েছে 47 কোটি টাকা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে 5 তারিখের যে বক্তব্য, ওনার জাতির উদ্দেশ্যে ভাষণ, ওখানে বলেছেন যে প্রবাসীদেরকে প্রথমবারের মতো ভোটার করা হবে। কিন্তু এই পর্যন্ত আমি দেখি নাই কোথাও যে প্রবাসীদেরকে আগে তো ভোট দেওয়ার জন্য তো আগে ভোটারদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কোনো প্রক্রিয়া কিন্তু দৃশ্যমান না। আপনার ফ্রান্সে বা হল্যান্ডে আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমাদের ইউকে তে এটা এখনো, এমবাসিতে আমরা যেদিন 5 তারিখ গিয়েছিলাম সেই সম্পর্কে কোনো কথাবার্তা বা কোনো আলাপ আলোচনা কোনো কিছু বাস্তবে নাই। হয়তো আমার কাছে যেটা মনে হয় তারা এটা করবে, কিন্তু এট দ্য সেম টাইম রাজা ভাই, আমার কাছে একটু সন্দেহ আছে। সন্দেহটা হলো কোন একটা রাজনৈতিক পক্ষ মনে হয় এটা চায় না, কোন দৃশ্য। এটা সন্দেহের কিছু নাই, এটা স্পষ্ট। কারণ আপনি জানেন জাস্ট গত মাসে বিএনপির স্পষ্ট করে বলা ভালো, এখানে অস্পষ্ট করার কিছু নাই। কে রাগ করলো, কে বেজার হলো, কে মন খারাপ করলো, উই ডোন্ট কেয়ার ইট। পাপিয়া বলেছে, সাবেক এমপি পাপিয়া বলেছে প্রবাসীদের থেকে ভোট দরকার নাই, তারা শুধু টাকা পাঠাবে তাদের ফ্যামিলি। কত স্টুপিডিটি পলিটিক্স, কত স্টুপিড পলিটিশিয়ান বাংলাদেশে পলিটিক্স করে, এবং তারা রাষ্ট্র চালাবে এবং সেই রাষ্ট্রকে আবার মেরামত করবে। ইট ইজ ইম্পসিবল। ওইটাই আমি বলছিলাম, এভাবে প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি করে কথা বলা, এটা তো 24-এর গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের পরে এটা তো এক ধরনের মানে ধৃষ্টতা, জাতির সাথে এবং প্রবাসীদের সাথে মানে ধৃষ্টতা। এটা ধৃষ্টতা। প্রবাসীদের পক্ষ থেকে আপনার আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি এটার প্রতিবাদ করতেছি এবং তার বক্তব্য প্রত্যাহার করে প্রবাসীদের কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি তাকে আহ্বান করব। না, সে তো প্রত্যাহার করে নাই, তাকে প্রত্যাহার করার কথা বলা হয়েছে, সে তো প্রত্যাহার করে নাই, বরং সে এই বক্তব্যের পক্ষে স্ট্যান্ড নিয়েছে। তাই যদি হয়, এটা বিএনপিকে এখন ক্লিয়ার করতে হবে, এটা কি বিএনপির বক্তব্য না পাপিয়ার ব্যক্তিগত বক্তব্য। যদি বিএনপির বক্তব্য হয় তাহলে প্রবাসীরা বিএনপির সাথে ডিল করবে, আর যদি তার সাথে এটা ব্যক্তিগত বক্তব্য হয় সেটা তো আমরা গুরুত্ব দেওয়ার কিছু নাই। এখন আসি প্রবাসীদেরকে ভোটার করার বিষয়ে আমি একটু সংযুক্ত করি। যদি প্রবাসীরা ভোটাধিকার না পায়, সেক্ষেত্রে প্রবাসীদের পক্ষ থেকে কি ধরনের কিংবা কোনো ধরনের কোনো প্রোগ্রাম আসতে পারে কিনা, কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে কিনা, এই বিষয়টা। অবশ্যই আমরা 5 তারিখে 5th of August 2025 আমরা আলতাবালি পার্কে যে সমাবেশ করেছি, আমরা বলতে কমিউনিটির যে সমাবেশ হয়েছে, সেখানে আমরা একটা পরিষ্কার ডেডলাইন দিয়েছি যে 2 মাসের মধ্যে, বাই সেপ্টেম্বর 2 মাসের মধ্যে প্রবাসীদেরকে ভোটের অধিকার দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। কারণ আমার কাছে মনে হচ্ছে তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শিগগিরই শুরু করবে, এটা মনে হচ্ছে। হয়তো এখানে টেকনিক্যাল একটু ঝামেলা হচ্ছে, কারণ বিষয়টা মোর অফ রাজনৈতিকের চাইতেও টেকনিক্যাল। মানে নির্বাচন কমিশনের কাছে আমি যখন যাব, তারা তখন টেকনিক্যাল ইস্যুগুলো সামনে নিয়ে আসে, যে ভোটার আসলে কিভাবে করা হবে, কাদেরকে ভোটার করা হবে, ভোটটা কিভাবে প্রদান করা হবে। আমরা বিভিন্ন প্রস্তাব তাদেরকে দিয়েছি এবং এটাও বলেছি যে আপনাদের যদি লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হয়, টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন হয়, তাহলে প্রবাসীরা নিজেদের পয়সায় আপনাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিবে প্রয়োজনে, যদি আপনারা চান। টেকনিক্যাল সাপোর্ট বলতে প্রয়োজনে অ্যাপ ডেভেলপ করতে হবে, অনলাইন রেজিস্ট্রেশন, অথবা ফিজিক্যালি হবে কিনা, কিভাবে হবে, এটা সম্পূর্ণ একটা রূপরেখা
বা এটা পেপার করে তাদেরকে দেওয়া হবে, সেই প্রস্তাবও কিন্তু আমাদের পক্ষ থেকে দেওয়া আছে। অনলাইন রেজিস্ট্রেশনটা ইজিয়েস্ট। অনলাইন রেজিস্ট্রেশন এখন অনলাইন রেজিস্ট্রেশন হতে পারে, কিন্তু সব প্রবাসীরা কিন্তু সমানভাবে অনলাইন অ্যাক্সেস করতে পারবে, নট নেসেসারিলি। আপনি মনে করেন হেল্প ডেস্ক থাকবে। হ্যাঁ, ইউরোপ আমেরিকা আপনি যেভাবে পারবেন, এটা মধ্যপ্রাচ্যে হতে পারবেন না, কারণ সেখানে রাজনৈতিক বিষয়গুলো অনেকটা সেন্সিটিভ। তাহলে আমরা যেটা আমাদের পক্ষ থেকে যেটা প্রস্তাবনা তাদের কাছে গেছে, সেটা আমি আপনাকে সংক্ষেপে বলি। সেটা হচ্ছে, যেখানে সম্ভব তারা ফিজিক্যাল বুথ স্থাপন করবে। এটা নজির আছে, যেমন তুরস্ক ইউকে তে বুথ স্থাপন করে ভোট নেয়, স্পেন বুথ স্থাপন করে ভোট নেয়, ইটালি বুথ স্থাপন করে ভোট নেয়। এট দ্য সেম টাইম আবার তারা পোস্টাল ব্যালটের ব্যবস্থাও রাখছে। একজন স্পেনিশ সিটিজেন যেখানে ইউকে তে বসবাস করে, অথবা তুরস্কের সিটিজেন ইউকে তে বসবাস করে, তারা আবার পোস্টে ভোটও দিতে পারে। আবার কোন কোন দেশ অনলাইনে ভোটের ব্যবস্থা রেখেছে। এর তিনটার সবকয়টাই আমরা হাইব্রিড করে নিতে পারি, কারণ এক এক দেশের এক এক সিচুয়েশন। ফর এক্সাম্পল, আপনি সৌদি আরবে বুথ করে লম্বা লাইন করে ভোট দিবেন, সেটা তো পারবেন না, এটা আইনগত সমস্যা দেখা দিবে। তাদের জন্য অনলাইন, এখন অনলাইনে আবার সবাইকে আপনাকে ফেসিলিটেট করতে হবে। সো এই বিষয়গুলো সামনে রেখে আমরা বলেছি যে আপনি সবগুলো বিষয়কে হাইব্রিড করে ব্যবস্থা করেন, কিন্তু এই গভর্নমেন্ট এই ইলেকশনে আমাদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, এটাই হলো বটম লাইন। এই ইলেকশনে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি গোলাম রব্বানী ভাই, আমি আপনাকে বলে রাখি এবং আশঙ্কা করতেছি, এই গভর্নমেন্ট যদি এটা না করে, ভবিষ্যতের কোনো গভর্নমেন্ট এটা করার কোনো সম্ভাবনা নাই, সেই ইঙ্গিত তো আমরা পাচ্ছি। জি, অনেক ধন্যবাদ দিদার ভাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে মাহবুবের কাছে একদম এই জুলাই ঘোষণাপত্র, পাশাপাশি জুলাই ঘোষণাপত্রে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ প্রতিরোধ বিষয়টা অত্যন্ত মানে সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট। বিকজ গত 16 এবং 17 বছর, গত 16-17 বছর না, শুধু ইনক্লুডিং 1/11-এর পর থেকে আমরা দেখেছি, সোজা কথা, আমরা সবাই জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মদদে আমাদের পুরা বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হয়েছে, এবং শাসক গোষ্ঠী ভারতের কাছে এক ধরনের আমাদের দেশকে বিক্রি করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এটা কিন্তু আমরা স্পষ্ট, আমরা সবাই জানি। এখন এই স্বৈরাচারী সরকার যদি পরবর্তীতে এসে আবার ঠিক একই ধরনের কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব গ্রহণ করে কিংবা প্রভুত্ব শুরু করে, সেক্ষেত্রে এই ঘোষণাপত্রে কিন্তু দিক নির্দেশনা দেওয়া হয় নাই। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। রাজু ভাই, আমি আমার ওই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটু মানে প্রবাসীদের নিয়ে একটু দুইটা কথা বলতে চাই। আপনি খেয়াল করবেন যে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি কি প্রবাসী নন? অবশ্যই। দেশের বাইরে। হুম। ডক্টর মোহাম্মদ ইউনূস এই ফ্রান্স থেকে কিন্তু সে গিয়ে দায়িত্ব নিয়েছেন, কিন্তু ওই সময় সে প্রবাসী ছিলেন, তাই না? আমরা গত 15 বছর যেভাবে লড়াই করেছি, দিদা ভাইরা লন্ডনে করেছেন, আমরা ফ্রান্সে করেছি, ইভেন কি আমি লন্ডন যখন ছিলাম তখন আমরা করেছি, আলতাবাড়ির পাক তো সবসময় মানে আমরা সরব রেখেছি আমরা, তাই না? জি জি। সুতরাং পাপিয়া অথবা অন্য যে কিছু বলুক না কেন, প্রবাসীরা যদি জেগে ওঠে, তারা যদি ভয়েস রেস করে, এই সরকার বাধ্য সেটা করতে। শেখ হাসিনা সবসময় বলতে একটা কথা যে প্রবাসী যারা থাকে সব বিএনপির লোক বা জামাতের লোক। তো আজকে তো সেই বিএনপি জামাতের শক্তির ক্ষমতায়, তাহলে কোথায় মানে অন্তরায়টা আমাদেরকে ভোটার করার ক্ষেত্রে? রাজনীতি বলছেন যে হ্যাঁ, তারা ভোটার করার জন্য একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আপনার নির্বাচন কমিশনার তিনি কথা বলেছেন, তাদের একটা কাজও চলতেছে, আমার হয়ে যাবে, কিন্তু সেটা কতটুকু মানে স্বার্থতার সহিত হবে সেটা একটা প্রশ্ন বিষয়। এই নির্বাচনের আগে হচ্ছে কিনা সেটা হচ্ছে এটা একটা প্রশ্ন বিষয়। তবে এইবার যদি না করা যায়, যেটা হৃদয় বলছে, আশঙ্কা করছেন যে আর কখনো সম্ভব হবে কিনা, আমারও সন্দেহ আছে। এবার আসেন আপনার দ্বিতীয় প্রশ্ন, যেটা বলেছেন যে আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র সম্পর্কে। আমরা স্পষ্ট বলতে চাই, ভারতের জনগণ আমাদের শত্রু না। যারা পলিসি মেকার, যা রাজনৈতিক আপনার সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, তাদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব। এত বৃহৎ ভারতের মানে কলকাতা বলেন বা অন্য অন্য জায়গা বা 27-28টা যা প্রদেশ, যারা সেখানে কিন্তু সব মানুষ কিন্তু আমাদের এন্টি না বা আমাদের বিরুদ্ধে অবস্থান নেয় না। কিন্তু এটা একটা রাষ্ট্রীয় পলিসি তারা বাস্তবায়ন করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে তারা নিজের হাতে রাখতে চায়। কিন্তু গত 15 বছরে দেখবেন যে সাউথ এশিয়ান রিজনে ভারতের আশেপাশে সব রাষ্ট্রগুলো কিন্তু তাদের বন্ধুত্ব হারিয়েছে, এবং সর্বশেষ ছিলাম আমরা বাংলাদেশ 5ই আগস্ট, আমরা সেটাও কিন্তু আমরা উৎখাত করে ফেলেছি। তার মানে এখন ভারত টোটালি সাউথ এশিয়ান রিজনে বন্ধুহীন রাষ্ট্র হিসেবে এখন পরিচিত হয়ে গেছে। আমরা যদি মনে করেন রাষ্ট্রীয়ভাবে যদি
জাতিগতভাবে যদি আমরা এক থাকতে পারি, ভারতের না, আমার এখানে কোশ্চেনটা হলো, কোন সরকার, পরবর্তীতে কোন সরকার কিংবা শাসক যদি হ্যাঁ, আমি আমি দেশের আসছি সার্বভৌমত্ব সেখানে। বিকিয়ে দেয়, ওই সরকারের কিংবা ওই শাসকের কি শাস্তি হবে, তার বিরুদ্ধে প্রতিরোধ? জনগণ আবার জেগে উঠবে, হ্যাঁ, জেগে আবার ওঠার রাস্তা বিষয়টা একটা উত্তাল হবে। জিনিস, আর সনদে থাকা একটা জিনিস, একটা হ্যাঁ, ঘোষণা যে তার এই শাস্তি হবে। নাই, শুধু তাই না রাজা ভাই, সনদে কিন্তু আরো কিছু নাই। এই যে আয়নাগর রিলেটিভ যেটা হয়েছিল, আয়নাগরের মধ্যে একটা, মানে যে আয়নাগরের মধ্য দিয়ে কিন্তু আমাদের গলা টিপে ধরা হয়েছিল সারা বাংলাদেশে, সেই শব্দটা এখানে উল্লেখ করা হয় নাই। সুতরাং, এবং শুধু তাই না, সেনাবাহিনীর মানে ক্যান্টনমেন্ট গুলোর ভিতরে কিন্তু আয়নাগর প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের সেনাবাহিনীর ভিতরে যারা এদেরকে সহায়তা করেছে সেই প্রশ্নগুলো এখানে আনা হয় নাই। ভয়ের কিছু নাই, সেনাবাহিনীকে ভয় করতে হবে, নট লাইক দ্যাট। দেশের মানুষের স্বার্থে সেনাবাহিনী সৃষ্টি হয়েছে, দেশের মানুষের কল্যাণের জন্য কিন্তু আমাদের প্রতিরক্ষা বাহিনী তারা কাজ করে। সুতরাং এই যে ঘোষণাপত্র এগুলো নাই, এটাই আমি মনে করি যে, যেটা বললো যে ঘোষণাপত্র না থাকলে কি হবে, মানুষের হৃদয় পটে কিন্তু এটা মানে খচিত হয়ে গেছে। 2024 তবে এটা আমার শুরু অনুষ্ঠানে করেছে, প্রায় শেষ বিনা চ্যালেঞ্জে কিন্তু করছি। রাজা ভাই কোনো কিছু হবে না। বাংলাদেশ আগামীতে, এই বাংলাদেশের মানুষ কাউকে কোনো মানে সাম্রাজ্যবাদী বলেন বা যারা ধরেন আধিপত্যবাদী শক্তি বলেন, তাদেরকে এখানে অ্যাক্সেস দিবে না, এটা আমার বিশ্বাস। এবং আমি বিশ্বাসটাকে ধারণ করতে চাই, বাংলাদেশ মানুষকে আমি মনে করি তারাও ধারণ করবে, এবং একটি মানে সুন্দর বাংলাদেশ বিনিময়ের প্রশ্নে তারা প্রতিটি মুহূর্ত তারা কথা বলবে। আজ অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকের এই জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। পরবর্তীতে আবার নতুন কোনো সেগমেন্টে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ইনভাইট করব এবং আরো গুরুত্বপূর্ণ আলোচনা করব, বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকার এবং প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে আমরা পরবর্তীতে একটি স্পেশাল আলোচনা অনুষ্ঠান কিংবা টক শো করব। সেই পর্যন্ত আপনাদের দুজনের জন্য অনেক আহ, সুস্থ থাকেন এবং দোয়া করি আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন। মাও ভাই। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনাকে কথা বলবো আগামী দিনগুলোতে আমরা এইভাবে ভয়েস রেস বাংলাদেশের প্রশ্নে আপনাদের সকলের প্রতি জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। বিশেষ করে রিদ্দার ভাই আসছেন এই অনুষ্ঠানে, তার প্রতি কৃতজ্ঞতা, তার গুরুত্বপূর্ণ সময় রেখে আজকে বন্ধ। আমিও আমার সহ-আলোচক মাহবুব হোসেন ভাই, বিশিষ্ট কবি এবং সাংবাদিক, স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অত্যন্ত পরিচিত সম্মুখ যোদ্ধা মাহবুব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। রাজা গোলাম রব্বানী ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আহ সবাইকে, সব দর্শক শ্রোতাকে আমি অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কথা শোনার জন্য। অনেক ধন্যবাদ। আহ, জুলাই ঘোষণাপত্র শুধুমাত্র একটি রাজনৈতিক দলিল নয় দর্শক মণ্ডলী, এটি আমাদের জাতির ভবিষ্যৎ পথনির্দেশ। বাস্তবায়নের চ্যালেঞ্জ যত বড়ই কঠিন হোক না কেন, আমাদেরকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জনগণের ঐক্য এবং অংশগ্রহণের মাধ্যমে। সুতরাং আগামীতে যাতে কোনো রাষ্ট্র নায়ক কিংবা কোনো সরকার যাতে স্বৈরাচার না হয়ে উঠতে পারে। সিটিজেন ভিউজের নাগরিক সংলাপের এই পর্ব এখানে শেষ করছি। ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।